ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। আজকের টপিকস হচ্ছে ট্রানজিস্টর। গত কয়েকটা ক্লাসে আমরা ডায়োডের ইমপ্লিমেন্টেশন, ডায়োডের বেসিক স্ট্রাকচার দেখতে পাইছি। ট্রানজিস্টর হচ্ছে ডায়োডের পরবর্তী ভার্সন, যেটা আরেকটা ইউনিক ডিভাইস। ট্রানজিস্টর অনেক রকম ট্রানজিস্টর বাজারে প্রচলিত আছে, তার মধ্যে সবচেয়ে পপুলার যেটা কিংবা সবচেয়ে বেশি ইউজ হয় যে ট্রানজিস্টরটা, সেটাকে বলে বাইপোলার জাংশন ট্রানজিস্টর, বিজেটি। সেইটারই কনফিগারেশন, সেটার কিছু সার্কিট স্ট্রাকচার, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ফার্স্টে ট্রানজিস্টর কি? ডায়োডে যেমন আমরা দেখে আসছি, ডায়োড হচ্ছে গিয়ে একটা টু টার্মিনাল ডিভাইস। এই টু টার্মিনাল ডিভাইসটা একটা পি সেমিকন্ডাক্টর এবং এন সেমিকন্ডাক্টরকে ফিজিক্যালি একজনের উপর আরেকজনকে ইমপ্লিমেন্ট করে ফ্যাব্রিকেট। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? সম্ভবত কানেকশনে কোনো প্রবলেম দেখা দিছিল। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, শুনতে পাচ্ছি। তাহলে বাইপোলার জাংশন ট্রানজিস্টর হচ্ছে কি একটা থ্রি টার্মিনাল ডিভাইস। এই থ্রি টার্মিনাল ডিভাইসের তিনটা পার্ট থাকবে। সেই তিনটা পার্টের মধ্যে ডায়োডের মতো স্ট্রাকচার হবে, অর্থাৎ পি টাইপ, এন টাইপ, পি টাইপ, অথবা এন টাইপ, পি টাইপ, এন টাইপ, এই টাইপের তিনটা সেমিকন্ডাক্টর লেয়ার নিয়ে একটা ডিভাইস তৈরি হবে। এই ডিভাইসটা অনেক রকম অ্যাপ্লিকেশন আছে। ডায়োডের যেমন আমরা অ্যাপ্লিকেশন দেখে আসছি যে ডায়োড লজিক ইমপ্লিমেন্টেশনে ব্যবহার করা হয়, সিগন্যাল রেকটিফাই করতে ব্যবহার করা হয়, একটা এসি সিগন্যালকে ডিসি সিগন্যাল করা যায় ডায়োডের বিভিন্ন কম্বিনেশন ইউজ করে। ঠিক সেরকমই আমাদের বাইপোলার জাংশন ট্রানজিস্টর, এটা অ্যাম্প্লিফায়ার তৈরি করতে ব্যবহার করা যায়, ডিজিটাল লজিক ইমপ্লিমেন্টেশনে ব্যবহার করা যায়, মেমোরি সার্কিটে ইউজ হয়। ইভেন আমরা যত মাইক্রো প্রসেসর দেখে থাকি, আমাদের মাদারবোর্ডে যে মাইক্রো প্রসেসর থাকে, এই মাইক্রো প্রসেসর আসলে মিলিয়নস অফ ট্রানজিস্টর নিয়ে তৈরি হয়। মেইন কম্পোনেন্ট হচ্ছে এখানে ট্রানজিস্টর। তো এই জন্য ট্রানজিস্টর খুব ইম্পর্টেন্ট একটা ইকুইপমেন্ট ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে। তাহলে এই এই এটার মূল প্রিন্সিপালটা হচ্ছে যে দুইটা, এখানে তিনটা টার্মিনাল থেকে দুইটা টার্মিনালের ভোল্টেজকে ইউজ করে থার্ড টার্মিনালের কারেন্টকে কন্ট্রোল করা হয়, এবং এটা একটা কন্ট্রোলড সোর্স হিসেবে কাজ করে। এখানে ভোল্টেজ কারেন্টকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কনফিগার করতে পারবো। ট্রানজিস্টর প্রথম আবিষ্কার হয় আসলে 1948 সালে। সেই ট্রানজিস্টর গুলো একটা বড় বিশাল শেপের ছিল। এরপরে এই ট্রানজিস্টর গুলা বিভিন্ন ইভ্যালুয়েশন হয়েছে, ইভ্যালুয়েশন হইতে হইতে আজকের ট্রানজিস্টর গুলা মাইক্রোস্কোপিক লেভেলে চলে আসছে, যেটা খালি চোখে যেখানে আমরা যদি একটা চিপ দেওয়া হয়, চিপের মধ্যে হাজার হাজার এবং লাখ লাখ ট্রানজিস্টর হইতে পারে, ইমপ্লিমেন্ট করা যেতে পারে এগুলোর মধ্যে। সো ট্রানজিস্টরের আসলে ড্রাস্টিক চেঞ্জ হয়েছে, এবং এই চেঞ্জ হওয়ার কারণে আসলে ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে একটা বড় রকম চেঞ্জ হয়ে গেছে এই ট্রানজিস্টর এরিয়ার কারণে, ইভ্যালুয়েশনের কারণে।
যাই হোক, আমরা ট্রানজিস্টরের শুধু বেসিক ইমপ্লিমেন্টেশন গুলা দেখব। ফার্স্টে হচ্ছে ট্রানজিস্টরের স্ট্রাকচার, যেটা বললাম যে ট্রানজিস্টর একটা 3 টার্মিনাল ডিভাইস, এখানে 3টা সেমিকন্ডাক্টর রিজিয়ন থাকবে। তাহলে লেয়ার গুলার জেনারেলাইজড পিকচার এরকম হতে পারে যে একটা এন পার্ট, তারপরে একটা পি সেমিকন্ডাক্টর পার্ট, তারপরে আরেকটা এন সেমিকন্ডাক্টর পার্ট, এরকম হতে পারে। অথবা পি সেমিকন্ডাক্টর, মাঝখানে একটা এন সেমিকন্ডাক্টর, তারপরে আরেকটা পি সেমিকন্ডাক্টর। এভাবে একটা স্যান্ডউইচ স্ট্রাকচার হয় একটা ট্রানজিস্টরের। তাহলে এই যে দুই রকম কম্বিনেশন সম্ভব, এই দুই রকম কম্বিনেশন অনুযায়ী ট্রানজিস্টরকে দুই ভাগে ভাগ, দুই দুই টাইপের ট্রানজিস্টর তৈরি করা সম্ভব। একটাকে বলে এনপিএন, প্রথমে এন তারপরে পি তারপরে এন, অথবা পিএনপি, প্রথমে পি তারপরে আবার এন সেমিকন্ডাক্টর তারপরে আবার পি সেমিকন্ডাক্টর। এই দুই রকম ট্রানজিস্টরের স্ট্রাকচার সম্ভব। এজন্য দুই রকম ট্রানজিস্টর আমরা বলতে কি এনপিএন আর পিএন। আচ্ছা, এখন ট্রানজিস্টরের এই যে 3টা টার্মিনাল আমরা বলতেছি বা 3টা পার্ট বলতেছি, এই 3টা টার্মিনালের নাম আছে। একটা টার্মিনালকে, ট্রানজিস্টরের একটা টার্মিনাল অলওয়েজ হয় এমিটার, মাঝখানের টার্মিনালটা অলওয়েজ বেস, এবং অন্য টার্মিনালটার নাম হয় কালেক্টর। এমিটার, বেস, কালেক্টর। আচ্ছা, সিমিলারলি পিএনপি ট্রানজিস্টরেও একটা হয় পি, একটা পি টাইপ কন্ডাক্টর হয় এমিটার, আরেকটা পি টাইপ হয় কালেক্টর, আর মাঝখানের যেই রিজিয়নটা সেটাকে আমরা বলি বেস। তাহলে একটা ট্রানজিস্টরের 3টা টার্মিনালের নাম আমরা জানতে পারলাম, এমিটার, বেস, কালেক্টর। এখন এটার স্ট্রাকচারের দিকে যদি আমরা লক্ষ্য করি, ধরো আমরা স্যাম্পল হিসেবে এনপিএন ট্রানজিস্টরটাকে নিলাম। এনপিএন ট্রানজিস্টর নিয়ে আমরা এখন আলোচনা করব। এনপিএন ট্রানজিস্টরে দেখা যাইতেছে যে প্রথমে এন আছে, তারপরে পি আছে, তারপরে আবার এন আছে। তাহলে এখানে আসলে আমরা বলতে পারি যে দুইটা ডায়োডকে এখানে জোড়া দেওয়া হয়েছে। এই একটা ডায়োড হচ্ছে গিয়ে এই পিএন ডায়োড, আর একটা বাম পাশে ধরা যায়, আরেকটা ডান পাশে ধরা যায়, আরেকটা পিএন ডায়োড। তাহলে ডাবল লেয়ার স্ট্রাকচার অফ এ ডায়োড। কিন্তু দুইটা ডায়োড দিয়ে আসলে ট্রানজিস্টরের কাজ হবে না, ট্রানজিস্টরের ইন্টারনাল স্ট্রাকচার তুলনামূলকভাবে ভিন্ন। তবে এটা বললাম এই জন্য যে তাহলে আমরা বলতে পারি যে একটা ট্রানজিস্টরে আসলে দুইটা জাংশন আছে, পিএন জাংশন আছে। একটা পিএন জাংশন হচ্ছে গিয়ে আমাদের এই জায়গাটায় পি আর এন এর ভিতরে যে জাংশনটা তৈরি হয়, পি আর এন এর মাঝখানে, এই জাংশনটার নাম হচ্ছে গিয়ে এক পিএন জাংশন। এখন যেহেতু এটা এমিটার আর বেজের মধ্যে এই জাংশনটা, সেজন্য এটার নাম দেওয়া হইতেছে এমিটার বেজ জাংশন বা ইবিজে। আরেকটা পিএন জাংশন হচ্ছে গিয়ে এই বেজ আর কালেক্টরের মধ্যে একটা জাংশন তৈরি হয়, এই জাংশনটার নাম হচ্ছে কালেক্টর বেজ জাংশন। যেহেতু কালেক্টর আর বেজের মধ্যে একটা পি টাইপ একটা এন টাইপ, এই দুইজনের মধ্যে একটা জাংশন তৈরি হয়েছে, এই জাংশনটাকে বলা হয় সিবিজে, কালেক্টর বেজ জাংশন। এখন ট্রানজিস্টর কিভাবে কাজ করবে সেটা ডিপেন্ড করবে যে এই জাংশন গুলাকে, অর্থাৎ এই যে পি টাইপ আর এন টাইপ, আমরা জানি যে এদেরকে দুই ভাবে বায়াস করা যায়। ডায়োডের কথা যদি মনে থেকে থাকে তাহলে তোমাদের খেয়াল আছে হয়তো বা যে ডায়োডে আমরা ডায়োডকে ফরওয়ার্ড বায়াস করতে পারতাম, রিভার্স বায়াস করতে পারতাম। যদি পি এর সাথে পি এর ভোল্টেজ এন এর ভোল্টেজের চেয়ে বেশি হতো তাহলে ফরওয়ার্ড বায়াস হয়ে যেত, আর উল্টা ঘটলে রিভার্স বায়াস হতো। এখানেও দেখো, এখানেও কিন্তু পি টাইপ আছে এন টাইপ আছে। তাহলে এই এই পার্টটুকুকে আমরা ফরওয়ার্ড বায়াস করতে পারি, রিভার্স বায়াসও করতে পারি এমিটার বেজকে, এমিটার বেজের যে জাংশনটা থাকে। আবার কালেক্টর বেজের জাংশনকেও আমরা ভোল্টেজ প্রয়োগ করে এইটাকে ফরওয়ার্ড বায়াস করতে পারি, রিভার্স বায়াসও করতে পারি। তাহলে এই যে জাংশনগুলো, এই জাংশনগুলোকে ফরওয়ার্ড বায়াসে রাখবো না রিভার্স বায়াসে রাখবো, তার উপর বেস করে আসলে ট্রানজিস্টর বিভিন্ন মোডে কাজ করবে। একই কথা পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রেও প্রযোজ্য। পিএনপি ট্রানজিস্টরে এমিটার বেস জাংশন আছে, কালেক্টর বেস জাংশন আছে, এবং এদেরকে
ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস দুইভাবেই এদেরকে কন্ডাক্ট করানো যাবে। আচ্ছা, তাহলে যখন বেসিক স্ট্রাকচার দেখলাম, এখন হচ্ছে কি সিম্বল। আমরা ডায়োডের যেমন সিম্বল দেখছি যে ডায়োডে একটা অ্যারো থাকে, অ্যারোর মাথায় একটা বার দেয়া থাকে, ওই সিম্বলটা দেখলে বোঝা যাবে যে এটা একটা ডায়োড। তাহলে আমাদের সার্কিটে বা আমাদের অঙ্কে কোন সিম্বলটা থাকলে আমরা বুঝবো যে এটা আসলে একটা বিজেটি বা বাইপোলার জাংশন ট্রানজিস্টর। এখানে দুই রকম সিম্বল হতে পারে, যেহেতু বলেই নিছি যে বিজেটি দুই রকম হতে পারে, পিএনপি অথবা এনপিএন। যদি পিএনপি স্ট্রাকচার হয় তাহলে সিম্বলটা হবে এরকম, আর যদি এনপিএন স্ট্রাকচারটা হয় তাহলে সিম্বল হবে এই বি ফিগারের মতো। আচ্ছা, তাহলে তিনটা টার্মিনাল থাকবে, তিনটা টার্মিনালকে এভাবে রিপ্রেজেন্ট করা হবে। এখন লক্ষণীয় বিষয় হচ্ছে কি এখানে যে অ্যারো চিহ্নটা দেয়া আছে, একটা টার্মিনালে অ্যারো চিহ্নটা দেয়া থাকে সাধারণত এমিটারের মধ্যে, এমিটার সবসময় এমিটারের মধ্যেই অ্যারো চিহ্নটা দেয়া থাকে, যে টার্মিনালটা এমিটার সেই টার্মিনালের মধ্যে অ্যারো চিহ্ন দেয়া থাকে। তাহলে এখানেও দেখতেছো যে এমিটার টার্মিনালটা অ্যারো চিহ্ন দেয়া আছে। এনপিএন চেনার উপায় হচ্ছে যে যদি এই সিম্বলটার মধ্যে অ্যারো আউটওয়ার্ড হয়, অর্থাৎ বাইরের ডিরেকশনে অ্যারো যাচ্ছে, এরকম যদি হয় তাহলে বুঝতে হবে যে এটা একটা এনপিএন ট্রানজিস্টর। এই অ্যারোটা আসলে এই কারেন্টের দিকটাকে বোঝায়, কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। এই এনপিএন ট্রানজিস্টরে এই এমিটারে যে কারেন্টটা থাকে, এই এমিটারের কারেন্টটা সবসময় বাইরের দিকে প্রবাহিত হয়। এজন্য এই চিহ্নটা আউটওয়ার্ড, এবং এটা দেখলে বোঝা যাবে যে এটা একটা এনপিএন ট্রানজিস্টর। সিমিলারলি দেখতেছো যে এখানে কালেক্টর, বেস, এমিটার তিনটা টার্মিনাল একই আছে, কিন্তু এখানে অ্যারো চিহ্নটা ভিতরের দিকে, অ্যারো চিহ্নটা ভিতরের দিকে থাকা মানে হচ্ছে কি এটা একটা পিএনপি ট্রানজিস্টর। তাহলে এই হচ্ছে কি এনপিএন আর পিএনপি ট্রানজিস্টর চেনার উপায় তাদের সিম্বল দেখে। এখন একটা ট্রানজিস্টরে তিনটে কারেন্ট থাকতে পারে, যেহেতু তিনটা টার্মিনাল, প্রত্যেকটা টার্মিনালে আলাদা আলাদা ভোল্টেজ আছে, আলাদা আলাদা কারেন্ট আছে। তো কালেক্টর থেকে এনপিএন ট্রানজিস্টরের কালেক্টর কারেন্টটা এভাবে, এমিটার কারেন্টটা এদিক থেকে এদিকে যাবে, আর বেস কারেন্টটা এদিক থেকে এদিকে যাবে। তাহলে কালেক্টরের যে কারেন্ট, সেই কারেন্টটাকে বলে কালেক্টর কারেন্ট আইসি। উপর এই কালেক্টর থেকে যে কারেন্টটা ভিতরের দিকে আসে, বেস টার্মিনালে যে কারেন্টটা পাওয়া যায় তাকে বলা হয় বেস কারেন্ট। এই বেস থেকে ভিতরের দিকে যে কারেন্টটা যায় এনপিএন ট্রানজিস্টরে, সেটাকে বলা হয় আইবি বা বেস কারেন্ট। আর এমিটারে যে কারেন্টটা প্রবাহিত হয় এমিটার থেকে নিচের দিকে, সেইটাকে বলা হয় এমিটার কারেন্ট। তিনটা কারেন্ট, তাদের তিনটা নাম আইসি, আইবি, আইই। এদের ডিরেকশন এনপিএন ট্রানজিস্টর এরকম, আর পিএনপি ট্রানজিস্টরে কিন্তু উল্টা, আইই ভিতরের দিকে আসে আর এই আইই এসে দুই ভাগে ভাগ হয়ে যায়, আইবি এদিকে চলে যায়, আইসি এদিকে চলে যায়। দুইটা ট্রানজিস্টরে কারেন্টের দিকগুলো ভিন্ন হয়, পিএনপি আর এনপিএন এর দিক ভিন্ন হয়, কারণ এদের স্ট্রাকচার উল্টা, একজনের স্ট্রাকচার থেকে আরেকজনের স্ট্রাকচার অপোজিট, এই কারণে কারেন্টের ডিরেকশন অপোজিট। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা জানলাম যে ট্রানজিস্টর গুলোর সিম্বল কিরকম হয়, এবং সিম্বল দেখে কিভাবে চিনতে হয় যে কোনটা এনপিএন আর কোনটা পিএন। আচ্ছা, এখন ট্রানজিস্টরের ইকুয়েশন। একটা ইকুয়েশন এখানে উল্লেখ করা হয় নাই, যেটা আসলে সবার আগে উল্লেখ করা উচিত। সেটা হচ্ছে কি একটা ট্রানজিস্টরে আইই, এমিটার কারেন্ট সমান সমান হচ্ছে গিয়ে আইবি প্লাস আইসি। আইসি প্লাস আইবি। তার মানে এমিটারের কারেন্টটা আসলে দুইটা কারেন্টের সমন্বয়, কালেক্টর কারেন্ট আর বেস কারেন্ট। এই দুইটা কারেন্ট যোগ করলে আমরা এমিটারের কারেন্টটা পাবো। এটা সব ট্রানজিস্টরের ক্ষেত্রে, এটা পিএনপি হোক বা এনপিএন হোক, এবং ডিরেকশন গুলো এরকম হবে যাতে একটার সাথে আরেকটা যোগ করলে তৃতীয়টা পাওয়া যায়। এখন আইসি এর ইকুয়েশন কি?
আইসি এর ইকুয়েশন, আইসি হচ্ছে কালেক্টর কারেন্টে, যেখানে ডান পাশে একটা স্যাম্পল ফিগার দেওয়া হয়েছে, এই স্যাম্পল ফিগারে আইসি দেখতে পাচ্ছ। আইসি এর ইকুয়েশন হচ্ছে গিয়ে মেইনলি এটা। আইসিটা হচ্ছে আইএস। আইএস হচ্ছে গিয়ে স্যাচুরেশন কারেন্ট, হ্যাঁ, রিভার্স স্যাচুরেশন কারেন্ট যেটাকে বলে সেটা। ভিবি এটা হচ্ছে গিয়ে বেস থেকে এমিটার ভোল্টেজ, এটা ই টু দি পাওয়ার ডিভাইডেড বাই ভিটি। ভিটি হচ্ছে থার্মাল ভোল্টেজ, থার্মাল ভোল্টেজ হচ্ছে কি কেটি ওভার কিউ, নিচে এটার ইয়েতে আছে। আইবিটা কি? আইবিটা হচ্ছে গিয়ে বেস কারেন্ট, বেস কারেন্ট হচ্ছে গিয়ে আইসি ওভার বিটা। বেটা একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের নাম আছে, আমরা পরের স্লাইডগুলো দেখতে পাবো বেটা আসলে কি বোঝায়। বিটা একটা কনস্ট্যান্ট, আইসি কে এই কনস্ট্যান্টের ভ্যালুটা দিয়ে ভাগ করলে আইবি পাওয়া যাবে। আইসি এর ইকুয়েশন যেহেতু উপরে দেওয়া হয়েছে, সেটাকে বেটা দিয়ে ভাগ করা হয়েছে আর কিছুই। আইইটা কি? আইইটা হচ্ছে কি এমিটারের কারেন্ট, আইসি কে আলফা দিয়ে ভাগ করলে যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে একটা আলফা আর একটা কনস্ট্যান্ট। আলফা আর বিটা এই দুইটা কনস্ট্যান্ট একটা আরেকটার সাথে রিলেশনশিপ আছে, সেই রিলেশনশিপ গুলো আবার এখানে দেওয়া হয়েছে। সো বিটা সমান সমান আলফা ওভার 1 মাইনাস আলফা, আর আলফা সমান সমান বিটা ওভার বিটা প্লাস 1। এটা হচ্ছে আলফা আর বিটার মধ্যে রিলেশনশিপ। সো আইই, আইসি, আইবি এরা একজন আরেকজনের সাথে জড়িত। আমরা আইসি যদি জানি এবং বেটা জানি তাহলে আইবি পেয়ে যাব। আবার যদি বেটা জানি তাহলে, অর্থাৎ দুইটা কারেন্ট যদি জানা থাকে অথবা একটা কারেন্ট আর যে কোনো একটা কনস্ট্যান্ট যদি জানা থাকে, তাহলে তুমি সার্কিটের সব কারেন্ট এবং সব কনস্ট্যান্ট বের করতে পারবে। আইসি এর সাথে আই এর রিলেশনশিপ হচ্ছে আইসি সমান সমান আলফা আই, আর আইসি এর সাথে আইবি এর রিলেশনশিপ হচ্ছে আইসি সমান সমান বিটা আইবি। সো এইখানে আইবি এর সাথে আই এর রিলেশনশিপ দেখানো যায়, আইই সমান সমান বিটা প্লাস 1। মেইনলি মনে রাখতে হবে আমাদের এই ইকুয়েশনটা, আই সমান সমান আইসি প্লাস আইবি, আর আলফা বেটার রিলেশনশিপটা মনে রাখতে হবে। আলফা দেয়া থাকলে যদি বিটা বের করতে পারো, অথবা বিটা দেয়া থাকলে আলফা বের করতে পারো। সিম্পল রিলেশনশিপ, এগুলো আশা মানে যে কোনো একটা একটা দুইটা মনে রাখলেই বাকি সব তোমরা বের করতে পারবে। এখানে একটা নোটিসেবল বিষয় হচ্ছে গিয়ে পিএনপি ট্রানজিস্টর, এই যে ভিবিই টা বলছে এখানে ভোল্টেজটা, এটাকে ভিইবি দিয়ে রিপ্লেস করতে হবে। পিএনপি ট্রানজিস্টরে বাকি সব ইকুয়েশন সেম থাকবে, শুধুমাত্র যদি ভোল্টেজ থেকে কারেন্ট বের করতে হয় তাহলে ভিবিই এর পরিবর্তে, এগুলো এনপিএন এর জন্য, পিএনপি এর জন্য ভিবিই কে ভিইবি দিয়ে রিপ্লেস করতে হবে। বিটাটার আসলে সিগনিফিকেন্স কি? বিটাটাকে বলে কমন এমিটার কারেন্ট গেইন। কমন এমিটার কারেন্ট গেইন বলে কমন এমিটার কনফিগারেশনের ক্ষেত্রে এমিটার কে যদি গ্রাউন্ডেড করো, তখন আইসি আর আইবি এর ভ্যালুটাকে, আইসি কে আইবি এর ভ্যালু দিয়ে ভাগ করলে যে কনস্ট্যান্টটা পাবা, সেই কনস্ট্যান্টের নাম হচ্ছে গিয়ে বেটা। সাধারণত বেটা এর ভ্যালু 50 থেকে 200 এর মধ্যে হয় নরমাল ট্রানজিস্টরের ক্ষেত্রে, কিন্তু এগুলা স্পেশাল ডিভাইস যেগুলো আলাদাভাবে ফ্যাব্রিকেট করা হয় বিশেষ কোনো পারপাসে, সেখানে বিটার ভ্যালু অনেক বেশি হতে পারে, 1000 পর্যন্ত। আলফা এই কনস্ট্যান্টটাকে বলে কমন বেস কারেন্ট গেইন। আলফা এর ভ্যালু একটা কনস্ট্যান্ট এবং সাধারণত এটা 1 এর খুব কাছাকাছি হয়, তবে 1 হয় না কখনো, 1 থেকে কম হয়। যেমন বিটা যদি 100 হয় তাহলে আলফা এর মান হবে 0.99। এই ইকুয়েশনে বেটার ভ্যালু যদি 100 বসাও তাহলে 100 ডিভাইডেড বাই 101 সমান সমান হবে 0.99। এই দুইটার রিলেশনশিপ মনে রাখবা। তাহলে বিটার ভ্যালু অনেক বেশি আর আলফা এর ভ্যালু 1 এর কম, তবে 1 এর খুব কাছাকাছি হয়। আইসি ওভার আইই, যেহেতু আলফা এর ভ্যালু 1 এর খুব কাছাকাছি হয়, যদি আলফা 0.99 হয় তাহলে আসলে আইসি আর আইই এর মধ্যে কোনো পার্থক্য থাকে না, খুব দুইজনের ভ্যালু খুব কাছাকাছি, অর্থাৎ আইসি কে আইই দিয়ে রিপ্লেস করা যায়। এবং সেটাই সাধারণত হয় যে
যদি আই আই আইসিটাকে কখনো কখনো আইই দিয়েও রিপ্লেস করা যায়, যেহেতু আলফা এর ভ্যালু একের খুব কাছাকাছি। তাই আলফা এর নাম হচ্ছে গিয়ে কমন বেস কারেন্ট গেইন। আচ্ছা, এখন তাহলে ইকুয়েশন গুলা যেহেতু আমরা দেখলাম, এখন হচ্ছে যে এই ইকুয়েশন গুলো আমাদের ইউজ করতে হবে বিভিন্ন ম্যাথ সলভ করার জন্য। ম্যাথ সলভ করার জন্য আর একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে যে বিজেটির অপারেশনটা কি কি মোডে অপারেশন করা যায়। যেহেতু বলছি যে এখানে দুইটা জাংশন আছে, প্রত্যেকটা বিজেটির দুইটা জাংশন আছে, একটা হচ্ছে গিয়ে এমিটার বেস জাংশন আর একটা হচ্ছে গিয়ে কালেক্টর বেস জাংশন, ইবিজে আর সিবিজে। ইবিজে এই জাংশনটাকে যদি রিভার্স বায়াস করো এবং সিবিজে কালেক্টর বেস জাংশন, অর্থাৎ এখানে যদি এনপিএন ট্রানজিস্টর হয়, এনপিএন ট্রানজিস্টরের এমিটার এন, বেস হচ্ছে গিয়ে যেটা বলতে চাই যে ধরো এনপিএন ট্রানজিস্টর, তাহলে এমিটার হচ্ছে গিয়ে এন, বেস হচ্ছে গিয়ে পি, আবার কালেক্টর হচ্ছে গিয়ে এন, বেস হচ্ছে গিয়ে পি। তাহলে যদি বেজের সাথে তুমি নেগেটিভ সাপ্লাই দাও আর এমিটারের সাথে যদি পজিটিভ সাপ্লাই দাও, তাহলে এটা রিভার্স বায়াস হয়ে যাবে। আবার কালেক্টরের সাথে যদি পজিটিভ সাপ্লাই দাও, বেজের সাথে যদি নেগেটিভ সাপ্লাই দাও, তাহলে কালেক্টর বেস জাংশন রিভার্স বায়াস হয়ে যাবে। দুইজনকেই যদি এভাবে রিভার্স বায়াস করতে পারো, তাহলে বিজেটি যে মোডে চলে যাবে সেই মোডটাকে বলে কাট অফ মোড। কাট অফ মোডে বিজেটির ভিতর দিয়ে, যেহেতু দুইটাই রিভার্স বায়াসে আছে, আমরা জানি যে রিভার্স বায়াসে কখনো কারেন্ট ফ্লো হয় না। রিভার্স বায়াসে জাংশনের ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো হওয়া সম্ভব না। তখন এমিটার চলে যায় কাট অফ মোডে। এমিটার কাট অফ মোড নামেই বোঝা যাচ্ছে যে এটা সব রকম কারেন্ট ফ্লো করা থেকে বিরত থাকবে, অর্থাৎ এটা অফ হয়ে যাবে, পুরা বিজিটিটা অফ হয়ে যাবে। আরেকটা মোড হইতে পারে যেটাকে বলে অ্যাক্টিভ মোড। অ্যাক্টিভ মোড কখন হবে? অ্যাক্টিভ মোড হবে যখন এমিটার বেস জাংশনটা ফরওয়ার্ড বায়াস করবা আর কালেক্টর বেস জাংশনটাকে রিভার্স বায়াস করবা। এই এই মোডে যদি আমরা বিজেটিকে সেট করতে পারি, তাহলে বিজেটি অ্যাক্টিভ মোডে চলে যায়। সো অ্যাক্টিভ মোডে যখন একটা বিজেটি যায়, তখন সেই বিজেটিটাকে, তখন এই ডিভাইসটাকে আমরা অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করতে পারবো। অ্যাম্পলিফায়ার নামে বোঝা যাচ্ছে যে এটা একটা ছোট সিগন্যালকে একটা বড় সিগন্যালে রূপান্তর করতে পারে। যেমন সাউন্ড অ্যাম্পলিফায়ারে যে ঘটনাটা ঘটে, যে আমরা আস্তে সাউন্ড করি কিন্তু সেটা মাইক্রোফোনের থ্রুতে গিয়ে ভয়েসটা সেখানে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর হয়ে সেটা একটা বড় সিগন্যালে পরিণত হয় এবং তখন আমরা সেটাকে অনেক বেশি লাউড সাউন্ড হিসেবে শুনতে পাই। তো আসলে ওই যে আমরা যে বলি যে এটা যে যন্ত্রটার ভিতরে এই কাজটা ঘটে, সেই যন্ত্রটার ভিতরে আসলে একটা অ্যাম্পলিফায়ার আছে এবং এই অ্যাম্পলিফায়ার গুলো আসলে এই ট্রানজিস্টর দিয়েই তৈরি হয়। তার মানে বুঝতে হবে যে যখন আমাদেরকে কোনো ট্রানজিস্টরকে অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করতে হবে, তখন তাকে অ্যাক্টিভ মোড করতে হবে। অ্যাক্টিভ মোড করতে হবে মানে এমিটার বেস জাংশন ফরওয়ার্ড বায়াস আর কালেক্টর বেস জাংশন রিভার্স বায়াস করতে হবে। আরেকটা মোড আছে যে মোডটাকে বলে স্যাচুরেশন মোড। স্যাচুরেশন মোডে দুইটা জাংশনই ফরওয়ার্ড বায়াস থাকে, এমিটার বেস জাংশনও ফরওয়ার্ড বায়াস, কালেক্টর বেস জাংশনও ফরওয়ার্ড বায়াস থাকে। স্যাচুরেশন মোড সুইচ হিসেবে যখন একটা এমিটার ইউজ হয়, যখন অন অফ করতে হবে কোনো একটা সিগন্যালকে, আমরা হয়তো কখনো চাই যে এটা ডিজিটাল মোডে অপারেট করুক, কখনো অন থাকবে কখনো অফ থাকবে এবং এই অন অফ এর ইয়েটা আমাদের হাতে থাকবে, ডিজিটালি কন্ট্রোল হবে, যেটা একটা সিগন্যাল দিয়ে কন্ট্রোল হবে। সুইচের মতো আমরা অন অফ করব না, আমরা একটা সিগন্যাল পাঠাবো অথবা সিগন্যালটা নিজে নিজেই কোনো উৎস থেকে তৈরি হবে এবং সে আমার বিজিটিটাকে হয় অন করবে না হলে অফ করবে। সেই অন অফ করার কাজটা এই দুই মোডে করা যায়। অফ থাকলে কাট অফে নিয়ে যেতে হয় আর অন করার জন্য স্যাচুরেশনে নিয়ে আসতে হয়।
এইভাবে যদি কোনো মোড অপারেশনের দরকার হয় তাহলে আমাদের এই মোডে কাজ করাইতে হবে, এমিটার বেস জাংশন আর কালেক্টর বেস জাংশন ফরওয়ার্ড বায়াসে করলে স্যাচুরেশনে চলে যাবে। এখন এটার নামের উৎসটা বলা হইতেছে যে আমরা এখানে চার্জ ক্যারিয়ার হিসেবে ইলেকট্রন এবং হোল দুইজনই পার্টিসিপেট করে। একটা ট্রানজিস্টরের মধ্যে যখন কারেন্ট ফ্লো হয় সেই কারেন্ট ফ্লো এর দুইটা সোর্স থাকে, ইলেকট্রন গুলাও কারেন্ট ফ্লোতে অংশগ্রহণ করে এবং হোল গুলাও কারেন্ট ফ্লোতে অংশগ্রহণ করে। কারেন্ট কন্ডাকশন প্রসেসে দুই রকম পোলারিটিরই হস্তক্ষেপ থাকে দেখে এটার নাম বাইপোলার বলা হয়েছে। বাই মানে দুই, পোলার মানে এই পোলারিটির দিকে ইঙ্গিত করা হয়েছে। তো বাইপোলার নামটা এখান থেকে আসছে, এজন্য এটার নাম বাইপোলার জাংশন ট্রানজিস্টর। এখানে জাংশন থাকে এই কারণে জাংশন, আর ওভারঅল এটা একটা ট্রানজেকশন জানরার ডিভাইস, এজন্য ট্রানজিস্টর জানরার ডিভাইস, এজন্য এটার নাম বাইপোলার জাংশন ট্রানজিস্টর। তো এতক্ষণ যে আমরা বললাম যে অ্যাক্টিভ মোডের কথা, এখন এই অ্যাক্টিভ মোড অপারেশনটাকে এখানে অ্যাক্টিভ মোডের অপারেশনটাকে এখানে দেখানো হয়েছে। এখানে দেখো যে একটা এনপিএন ট্রানজিস্টর, প্রথম কথা হচ্ছে এটা একটা এনপিএন ট্রানজিস্টর, তাকে কিভাবে অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ মোডে কিভাবে নিতে হবে। অ্যাক্টিভ মোড অপারেশন আরেকবার দেখে আসি কি আছে অ্যাক্টিভ মোডে। অ্যাক্টিভ মোডে এমিটার বেস জাংশন ফরওয়ার্ড বায়াস হবে, কালেক্টর বেস জাংশন রিভার্স বায়াস হবে। এমিটার কোথায়? এমিটার এখানে। কালেক্টর কোথায়? কালেক্টর এই পাশে, বেস এখানে। ফার্স্ট হচ্ছে এমিটার বেস জাংশন, যেহেতু এমিটার এন আর বেস হচ্ছে গিয়ে পি, এটাকে ফরওয়ার্ড বায়াস করতে হলে বেসের সাথে পজিটিভ সাপ্লাই দিতে হবে যেটা দেয়া হয়েছে, এমিটারের সাথে নেগেটিভ ভোল্টেজ টার্মিনাল যুক্ত করতে হবে যেটা দেয়া হয়েছে। তার মানে এখন এমিটার বেস জাংশনটা ফরওয়ার্ড বায়াস, যেখানে যে ফরওয়ার্ড বায়াস লেখা হয়েছে এটা মানে হচ্ছে যে এই জাংশনটা ফরওয়ার্ড বায়াস হয়ে আছে। আচ্ছা, কালেক্টর বেস জাংশন কোনটা? কালেক্টর এখানে, বেস এখানে, এটা রিভার্স বায়াস করতে হবে। তার মানে এন এর সাথে ভোল্টেজ সোর্সের পজিটিভ থাকতে হবে, এনটা হচ্ছে কালেক্টর, কালেক্টরের সাথে ভোল্টেজ সোর্সের পজিটিভ কানেক্টেড, এটা হচ্ছে বেস, বেসের সাথে ভোল্টেজ সোর্সের নেগেটিভ কানেক্টেড। তার মানে কালেক্টর বেস জাংশন, এই যে জাংশনটা আছে কালেক্টর আর বেসের মধ্যে, এটা রিভার্স বায়াস হয়ে আছে। এখন কারেন্ট ফ্লো হবে কিভাবে? আমরা জানি যে আইই বাইরের দিকে ফ্লো হয়। আসলে এমিটার বেস জাংশন ফরওয়ার্ড মানে এটা একটা পিএন জাংশনটা ফরওয়ার্ড বায়াস হয়ে গেছে, পিএন জাংশন ফরওয়ার্ড বায়াস হয়ে যাওয়া মানে এখানে আমাদের যে ডিপ্লেশন লেয়ারটা ছিল সেই ডিপ্লেশন লেয়ারটা ছোট হয়ে হয়ে এক সময় সেটা ভ্যানিশ হয়ে গেছে। সো কারেন্ট আসলে পি থেকে এন এর দিকে প্রবাহিত হবে, পি থেকে এইভাবে এসে এদিক দিয়ে ফ্লো হবে। এই পি থেকে এন এর দিকে যে কারেন্টটা সেটাই আমরা আইই হিসেবে দেখতে পাবো, আর বেস দিয়ে যে কারেন্টটা এন্টার করবে সেই কারেন্টটা হচ্ছে গিয়ে আইবি হিসেবে বেসে এন্টার করবে। এখন আইবি কারেন্টটা আর কালেক্টর বেজে কি অবস্থা হবে? কালেক্টর বেজে যে কারেন্টটা হবে সেটা হচ্ছে যে কালেক্টরের কারেন্ট তো, যেহেতু এটা এনপিএন ট্রানজিস্টর, কালেক্টর দিয়ে এন্টার করবে, আর বেস কারেন্ট বেস দিয়ে এন্টার করবে, আর এমিটার কারেন্ট আই দিয়ে বের হয়ে যাবে। আমরা জানি যে আইই সমান সমান আইবি প্লাস আইসি, এই দুইটা কারেন্টকে যোগ করলে আইই পাওয়া যায়। তো আইসি এখন যেহেতু এটা রিভার্স বায়াস, এইখানে আসলে ইলেকট্রনের ফ্লোটা এদিক থেকে এদিকে হবে। আমরা জানি যে কনভেনশনালি ইলেকট্রন যেদিকে ফ্লো হয় কারেন্টের ফ্লো তার বিপরীতে হয়, কিছু ইলেকট্রন এদিক থেকে এদিকে হবে। আসলে যেটা ঘটবে যে এমিটার এমিটার বেস জাংশন ফরওয়ার্ড বায়াস, সো এই প্লাস টার্মিনালের আকর্ষণে এই যে বাইরে থেকে যে সাপ্লাইটা দেয়া হয়েছে ভিবিই, এই সাপ্লাইটার কারণে এদিকে কিছু ইলেকট্রন আসবে, এসে বেজে এসে জমা হবে। বেজে এসে জমা হওয়ার পরে
এই ইলেকট্রনগুলোর নাম হচ্ছে গিয়ে ইনজেক্টেড ইলেকট্রন। এই ইনজেক্টেড ইলেকট্রনগুলা এই বেসে আসবে, বেসে আসার পরে বেস টার্মিনাল দিয়ে এই পজিটিভের আকর্ষণে, এই পজিটিভ টার্মিনালের আকর্ষণে কিছু ইলেকট্রন বের হয়ে যাবে। এই ইলেকট্রনগুলা বের হয়ে যাওয়ার পরে যে ইলেকট্রনগুলা বেজে থেকে যাবে সেই ইলেকট্রনগুলা এই পজিটিভের আকর্ষণে ভিসিবি যেই সাপ্লাইটা আছে সেই সিবি এর সাপ্লাইয়ের আকর্ষণে এখান থেকে অতিরিক্ত ইলেকট্রনগুলা কালেক্টরের মধ্য দিয়ে এসে এদিকে যাবে। ইলেকট্রনের ফ্লো যেহেতু এদিকে হবে সেটার কারণে একটা কারেন্ট পাবো, সেই কারেন্টটা হবে আইসি কারেন্ট, উল্টা দিকে কারেন্ট। তো একটা কারেন্ট, যে কারেন্টটা বেস দিয়ে নিচের দিকে চলে আসে সেই কারেন্টটাকে বলে রিকম্বাইন্ড কারেন্ট, সেই কারেন্টটার ফ্লো হচ্ছে গিয়ে আইবি2। আর যেই কারেন্টটা ডিফিউজ হয়ে বেস থেকে কালেক্টরের দিকে চলে যায় সেই কারেন্টটাকে বলে ডিফিউজড কারেন্ট, সেটার নাম হচ্ছে গিয়ে সেটা আইসি হিসেবে আমরা সেই ইলেকট্রনগুলোর ফ্লো এর জন্য যে কারেন্টটা পাবো সেটা আইসি হিসেবে পাবো। আর এখানে হোলগুলো আসলে ইলেকট্রন যেহেতু এদিক থেকে এদিকে ফ্লো হচ্ছে, হোলের ফ্লো উল্টা দিকে হবে। হোলগুলা এই পি থেকে এই নেগেটিভের আকর্ষণে এদিক থেকে এদিকে ফ্লো হবে। সো আইবি আসলে দুইটা কারেন্টের সমন্বয়, একটা হচ্ছে গিয়ে ইনজেক্টেড হোল আর একটা হচ্ছে গিয়ে রিকম্বাইন্ড ইলেকট্রনস, আইবি1 আর আইবি2, এই দুইটার যোগফল হচ্ছে গিয়ে আইবি। তো এইভাবে আসলে একটা অ্যাক্টিভ মোডে একটা বিজেটি এর মধ্যে কারেন্ট ফ্লো হয়। এটার অনেক ডিটেইলস ব্যাখ্যা আছে এই ছবিটারই, আমি শুধু জাস্ট কিভাবে কারেন্ট ফ্লোটা পাওয়া যায় সেটার একটা ওভারঅল ধারণা দিলাম। কত ডিটেইলসে তোমাদের জানতে হবে না, তোমরা শুধু এতটুকু বুঝতে হবে যে এমিটার বেস জাংশন ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বেস কালেক্টর বেস জাংশন রিভার্স বায়াস করার পরে অ্যাক্টিভ মোডে পিএনপি ট্রানজিস্টর গেলে তাদের কারেন্ট ফ্লো গুলা কোন দিক থেকে কিভাবে হচ্ছে সেটার একটা ওভারঅল ধারণা পাইলা এই ছবি থেকে। এখানে একটা ইন জেনারেলাইজড ছবি দেওয়া হয়েছে যেখানে অত ডিটেইলস ব্যাখ্যা করা হয়নি, শুধুমাত্র কারেন্টের ডিরেকশন গুলো দেখানো হয়েছে পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে। এটা দেখেই বুঝতেছো যে এটা এনপিএন ট্রানজিস্টর আর এটা একটা পিএনপি ট্রানজিস্টর। সো সিম্বল দেখে বোঝার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে একটু দরকার হইলে বোঝার সুবিধার জন্য মার্ক করে নিতে পারো, এটা এন, এটা পি, এটা এন, এটা এনপিএন ট্রানজিস্টর, আর এটা পি, এটা এন, আবার এটা পি। সো যদি বলে যে অ্যাক্টিভ মোডে কানেকশন করে দেখাও, তার মানে হচ্ছে যে অ্যাক্টিভ মোড মানে হচ্ছে যে এমিটার বেস জাংশন ফরওয়ার্ড বায়াস, কালেক্টর বেস জাংশন রিভার্স বায়াস। কালেক্টর বেস জাংশন রিভার্স বায়াস করতে হলে এন এর সাথে পজিটিভ দিতে হবে, পি এর সাথে নেগেটিভ দিতে হবে। বেস এমিটার জাংশন ফরওয়ার্ড বায়াস করতে হলে পি এর সাথে পজিটিভ দিতে হবে, এন এর সাথে নেগেটিভ দিতে হবে। সিমিলার কথা এখানেও প্রযোজ্য। এমিটার বেস জাংশন ফরওয়ার্ড বায়াস অ্যাক্টিভ মোডে ফরওয়ার্ড বায়াস করতে হলে পি এর সাথে পজিটিভ দিতে হবে, এন এর সাথে নেগেটিভ দিতে হবে। কালেক্টর বেস জাংশন রিভার্স বায়াস করতে হবে অ্যাক্টিভ মোডে, রিভার্স বায়াস করতে হলে এন এর সাথে পজিটিভ দিতে হবে, পি এর সাথে নেগেটিভ দিতে হবে, তাহলেই এই পিএনপি ট্রানজিস্টর অ্যাক্টিভ মোডে চলে যাবে। এই হচ্ছে কি অ্যাক্টিভ মোডে একটা পিএনপি ট্রানজিস্টরকে কানেকশনের উপায়। এখন অ্যাপ্লিকেশন, এদের অ্যাপ্লিকেশন বিভিন্ন রকম আছে পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টরে। এই অ্যাপ্লিকেশন গুলো নির্ভর করে যে এটা ইনপুট আউটপুট কোথা থেকে নিব, কোথায় আমরা ইনপুট সিগন্যালটা দিব, কোথায় আউটপুট সিগন্যালটাকে কোত্থেকে নিব। তো সেই অনুযায়ী তিনটা কনফিগারেশন সম্ভব, ইনপুট কোথায় দিব এবং আউটপুট কোথা থেকে নিব সেই অনুযায়ী তিনটা কনফিগারেশন সম্ভব। একটা কনফিগারেশনের নাম হচ্ছে গিয়ে কমন এমিটার কনফিগারেশন। কমন এমিটার কনফিগারেশন মানে হচ্ছে যে
এখানে ইনপুট আর আউটপুটের মধ্যে এমিটার কানেকশনটা কমন থাকবে। এমিটারকে রেফারেন্স হিসেবে নেওয়া হবে, এর জন্য এটা হচ্ছে গিয়ে কমন এমিটার কনফিগারেশন। ওকে, তাহলে দেখো ব্যাপারটা কি, এখানে দেখো একটা এনপিএন ট্রানজিস্টর নেওয়া হয়েছে। এনপিএন ট্রানজিস্টর যেহেতু বলা হয়েছে সেহেতু এমিটার এখানে। এখন তার মানে এই সাইডে আমরা ইনপুট দিব আর এই সাইড থেকে কালেক্টর থেকে আউটপুট নিব, বেজে ইনপুট দিব। বেজে ইনপুট দেওয়ার জন্য একটা ভোল্টেজ সাপ্লাই বেজে কানেক্ট করা হয়েছে। সো বেজের সাপ্লাইটা হচ্ছে কি এরকম, এটা হচ্ছে আমাদের ইনপুট। এই ইনপুট সাপ্লাইটা কম বেশি করার দ্বারা আউটপুটে একটা পরিবর্তন আসবে। সেই আউটপুটে এখন এটাকে অ্যাক্টিভ মোডে রাখতে হবে। অ্যাক্টিভ মোডে রাখার জন্য আসলে জানো যে এমিটার বেস জাংশন ফরওয়ার্ড বায়াস করতে হয়, কালেক্টর বেস জাংশন রিভার্স বায়াস করতে হয়। কালেক্টর বেস জাংশন রিভার্স বায়াস করতে হইলে কালেক্টরের এখানে পজিটিভ সাপ্লাই দিতে হবে যেহেতু এটা এন। আর বেজের সাপ্লাইটা তখন এই সাপ্লাইটা তুলনামূলকভাবে একটু বেশি দিব এই ভিবিবি এর চেয়ে, ফলে এই ভোল্টেজটা এই ভোল্টেজটার চেয়ে বেশি হয়ে যাবে। ভিসিসি ভিবিবি এর চেয়ে বেশি হবে, ফলে এন এর ভোল্টেজ পি এর ভোল্টেজের চেয়ে বেশি হবে। এন এর ভোল্টেজ পি এর ভোল্টেজের চেয়ে বেশি হইলেই এটা রিভার্স বায়াসে চলে যাবে, কালেক্টর বেস জাংশন রিভার্স বায়াসে চলে যাবে। এই টাইপের কোনো কানেকশন যদি দেয়া হয় তাহলে এটা অ্যাক্টিভ মোডে কাজ করবে এবং এইটা হবে কমন এমিটার কনফিগারেশন অফ বিজেটি সার্কিট। সিমিলারলি কমন বেস কনফিগারেশন সম্ভব, আবার কমন কালেক্টর কনফিগারেশনও সম্ভব। কমন বেস কনফিগারেশন কি হবে? কমন বেস কনফিগারেশনে যেটা হবে, বেস কমন থাকবে ইনপুট আর আউটপুটের মধ্যে। সো বেস কমন থাকতে হইলে আমাদের এই সাইডে যদি এমিটার হয়, এই সাইডে যদি কালেক্টর হয়, এমিটার বেসটাকে মধ্যে ফরওয়ার্ড বায়াস করে দিলাম যাতে কারেন্ট ফ্লো হওয়া শুরু হয়। কালেক্টর বেস জাংশনটাকে রিভার্স বায়াস করে দিলাম যাতে এটা অ্যাক্টিভ মোডে থাকে এবং বেস দুইজনের মধ্যে কমন আছে। সো এই কনফিগারেশনটার নাম হচ্ছে গিয়ে কমন বেস কনফিগারেশন। আর একটা কনফিগারেশন কালেক্টর বেস কালেক্টর কমন কালেক্টর কনফিগারেশন। সেক্ষেত্রে কালেক্টর ইনপুট আর আউটপুটের মধ্যে কমন থাকবে। এমিটার বেস জাংশন এই ক্ষেত্রে এনপিএন এর ক্ষেত্রে যদি খেয়াল করো তাহলে এন এর সাথে নেগেটিভ কানেক্ট করতে হবে আর পি এর সাথে পজিটিভ কানেক্ট থাকবে, ফলে এমিটার বেস জাংশন ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে আর কালেক্টর বেস জাংশন রিভার্স বায়াস থাকবে। কালেক্টরে যদি পজিটিভ দাও আর বেসে যদি তুলনামূলকভাবে লেস পজিটিভ অর্থাৎ ভিই এর চেয়ে যদি ভিবিবি কম হয় তাহলে কালেক্টর বেস জাংশন রিভার্স বায়াস হয়ে যাবে। এই ক্ষেত্রে ইনপুট আর আউটপুট দুইজনের মধ্যে কালেক্টর কমন আছে, এই কারণে এটা হচ্ছে গিয়ে কমন কালেক্টর কনফিগারেশন। কমন কালেক্টর কনফিগারেশন গুলা ইম্পিডেন্স ম্যাচিং এ বেশি ব্যবহার করা হয়। কোথাও ইনপুট আউটপুটের মধ্যে ইম্পিডেন্সের যখন পরিবর্তন দেখাইতে হয় আমাদেরকে, বা সার্কিটের মধ্যে ইন্টারনালি ইনপুট ইম্পিডেন্স হাই হবে, আউটপুট ইম্পিডেন্স লো হবে, যাতে আউটপুটে বেশি ইম্পিডেন্স বলতে এখানে রেজিস্ট্যান্স বোঝানো হচ্ছে। সেই আউটপুটে যদি বেশি কারেন্ট দরকার হয় এবং ইনপুটে যদি অল্প কারেন্ট ফ্লো দরকার হয়, সেই সব ক্ষেত্রে আমাদেরকে কমন কালেক্টর কনফিগারেশন ইউজ করা হয়। ডিটেল অ্যাপ্লিকেশনে যাব না, শুধুমাত্র কনফিগারেশন গুলো দেখতে কিরকম হবে সেটা দেখে নেব। আচ্ছা, এরপরে যে অংশটা আছে সেটা হচ্ছে যে বায়াসিং।
এটা নিয়ে ডিটেলস সামনে আলোচনা করব সামনের ক্লাসে। শুধু আজকে একটু বলে রাখি যে বায়াসিং জিনিসটা কি। বায়াসিং জিনিসটা হচ্ছে যে আমাদের একটা বিজেটি দেয়া আছে, এই বিজেটিটাকে আমাদেরকে অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করব। ধরো একটা বিজেটির ভিতরে একটা বিজেটি, আমি একটা কথা বললাম, সেই কথা বলবো, সে কথার সিগন্যালটাকে সে অনেক গুণ বড় করে আউটপুটে দেখাবে। এখন শক্তির সংরক্ষণ সূত্র অনুযায়ী এই পাওয়ারটা, আমি আমি যে কথা বললাম সেটার যে পাওয়ার আর আউটপুটের যে পাওয়ার, সেই পাওয়ারটা তো সমান হইতে হবে, নাহলে তো শক্তির সংরক্ষণ সূত্র ঠিক থাকবে না। এখন তাহলে আমি তো কথা বললাম আস্তে, আর সাউন্ড বক্স থেকে যে সাউন্ডটা পাওয়া গেল সেটা তো অনেক বড় একটা সাউন্ড পাওয়া গেল। তাহলে শক্তির সংরক্ষণ সূত্র আসলে সংরক্ষণ হইল কিভাবে? এটা যেই মানে যে ইয়ের ভিতরে, মানে নিশ্চয়ই ভিতরে কিছু একটা ঘটছে, যেখানে শক্তিটা বাইরে থেকে কোনো একটা শক্তি আসছে, সেই শক্তিটা এসে আমার কথার সাউন্ড এর সাথে যুক্ত হয়ে এটা একটা বড় সাউন্ড হিসেবে আউটপুটে পাওয়া গেছে। এই যে ভিতরে যে শক্তিটা অ্যাড হইলো, সেই শক্তিটা অ্যাড হইলো বিজেটির একটা নির্দিষ্ট ভোল্টেজ এবং নির্দিষ্ট কারেন্টে। বিজেটি এই কথাটাকে বড় করার মতো শক্তি সাপ্লাই দিছে। এখন এই যে কতখানি ভোল্টেজ আর কতখানি কারেন্ট বিজেটি অ্যাপ্লাই করলে একটা অল্প সিগন্যাল, একটা একটা ছোট শক্তির সিগন্যাল একটা বড় শক্তির সিগন্যালে রূপান্তর হবে, সেই অপারেশনটা যেই বিজেটিকে যেই অবস্থায় রেখে রান করলে বিজেটি এই কাজটা করতে পারে, সেই অবস্থাটার নাম হচ্ছে বায়াসিং। ঠিক আছে? তো যদি আমরা বইয়ের ভাষায় বলতে চাই তাহলে হচ্ছে যে বায়াসিং মিনস টু এস্টাবলিশ এ ফিক্সড লেভেল অফ কারেন্ট এন্ড ফিক্সড লেভেল অফ ভোল্টেজ ফর দ্য ট্রানজিস্টর। তার মানে যদি ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার বা এরকম কোনো কাজে ইউজ করতে হয়, তাহলে তাকে একটা নির্দিষ্ট অপারেটিং মোডে, একটা অপারেশন মোডে নিয়ে আসতে হয়। কোন অপারেশন পয়েন্টে, অর্থাৎ কত ভোল্টেজ আর কত কারেন্টে সে থাকলে সে অ্যাম্পলিফিকেশন করতে পারবে, সেই ভোল্টেজ আর কারেন্টের পয়েন্ট, সেই ভোল্টেজ এবং কারেন্টের পয়েন্ট, যেহেতু এটা ভোল্টেজ একটা অ্যাক্সিস, কারেন্ট একটা অ্যাক্সিস, এটা একটা এটা একটা টু ডাইমেনশনাল স্ট্রাকচার, এখানে অনেক পয়েন্ট আছে। হ্যাঁ, এটাকে যদি তুমি এক্স অ্যাক্সিস আর অন্যটাকে যদি ওয়াই অ্যাক্সিস ধরো, ওয়াই অ্যাক্সিস এর মাঝখানে যদি আমরা একটা বিন্দু বসাই, এরকম অজস্র বিন্দু সম্ভব। এই বিন্দুগুলোর মধ্যে কিছু কিছু বিন্দু আছে যে বিন্দুগুলোর মধ্যে যদি আমার ভোল্টেজ আর কারেন্টটা থাকে, তাহলেই বিজেটি সঠিকভাবে অপারেট করবে। সেই অপারেটিং পয়েন্টের নামটাই হচ্ছে গিয়ে বায়াসিং পয়েন্ট। এটা আরেকটা নাম হচ্ছে গিয়ে কোশন পয়েন্ট, আরেকটা নাম হচ্ছে গিয়ে কিউ পয়েন্ট। তো এই পয়েন্টটা সিলেক্ট করাকেই বলে বায়াসিং। তাহলে বিজেটির বায়াসিং বুঝলাম আমরা, যে বিজেটির বায়াসিং মানে হচ্ছে গিয়ে তার কোশন পয়েন্টটা কোথায় আছে সেটাকে খুঁজে বের করা, এবং সঠিক কোশন পয়েন্টে থাকলে বিজেটি অ্যাক্টিভ থাকবে, আর অ্যাক্টিভ থাকলে সে তার যে পারপাস, সেই পারপাসকে সার্ভ করতে পারবে। সো এতটুকু ছিল হচ্ছে কি বিজেটির বায়াসিং এর আসল ধারণা। নেক্সট দিন আমরা এই ছবিটার একটা ব্যাখ্যা দিব, আর তারপরে বায়াসিং কত রকম হইতে পারে, কি কিভাবে হইতে পারে, এবং বায়াসিং রিলেটেড কিছু ম্যাথ দেখব। ঠিক আছে, আজকের লেকচার এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো।
স্যার আমাদের এই কোর্স কমপ্লিট হতে কতটা লেকচার লাগতে পারে? এটা ছাড়া আর কোনো কোশ্চেন নাই তোমাদের? আমার স্যার হ্যাঁ, স্যার আমাদের তো একটা টার্ম টেস্ট হয়েছিল স্যার, সেটা তো আমাদের মানে ভালো হয়নি স্যার অনেকটা। স্যার আমরা কি করব এখন এটা রিকভার করার জন্য? আরেকটা টার্ম টেস্ট দিবা, স্যার কিভাবে দিব স্যার, এখন তো করোনা পরিস্থিতি। যখন খুলবে তখন দিবা। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, খুললে আরেকটা টার্ম টেস্ট নিব। স্যার আমাকে ডিপার্টমেন্ট থেকে আসলে জানতে চাচ্ছিল যে মানে কতগুলো ক্লাস লাগতে পারে আর কি একটা কোর্সের জন্য, সেজন্য স্যার জানতে চাচ্ছিলাম। ডিপার্টমেন্ট থেকে জানতে চাইছে কেন? স্যার আমাদের 20 তারিখের মধ্যে নাকি অথরিটি নাকি বলেছে যে 20 তারিখের মধ্যে কোর্স কমপ্লিট করার জন্য, তাই আমাদের জানতে চাইছিল যে কোর্স কতখানি কমপ্লিট হয়েছে বা কতগুলো ক্লাস লাগতে পারে মানে কভার আপ করার জন্য। তো 20 তারিখ তো কবেই শেষ, আজকে তো 21 তারিখ, আজকে তাইলে অবৈধ ক্লাস হয়ে গেছে একটা। স্যার আমাকে বলেছিল যে ব্যাপারটা জানাতে, স্যার এই জন্য স্যার। আমার আর 2টা ক্লাস লাগবে, সামনে একটা, আচ্ছা স্যার। সামনে একটা আর তারপরে আরেকটা, 2টা ক্লাস শেষ। আর অবৈধ ক্লাস? হ্যাঁ, এটা আসলে ভ্যালিড কোনো ক্লাস হয় না। দেখ, তোমরা কষ্ট করে যে ক্লাসে আসছো সেটাই অনেক সৌভাগ্য আমার, তোমরা ক্লাস করতেছো। ঠিক আছে তাহলে, আর বেশি লেকচার বাকি নাই, অল্প কিছু, অল্প কয়েকটা স্লাইড আছে, এরপরে বাকিটা আমরা 2টা ক্লাসে শেষ করে দিব। ঠিক আছে, জি স্যার। ওকে, তাহলে আজকে এখানে শেষ করতেছি। জি স্যার, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার।